ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার আজকে আমি হাজির হয়ে গেছি আমাদের কেমিস্ট্রির যে স্পেশাল একটা ফ্রি কোর্স তোমাদের জন্য চলতেছে। সো এই কোর্সের উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আমরা খুব শর্ট টাইম যেহেতু আছে আমাদের, সো এই শর্ট টাইমে আমাদের শর্ট সিলেবাস এবং শর্ট সাজেশন, সো এই সাজেশনগুলো আমরা দিচ্ছি এবং এই সাজেশনগুলা আমরা তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি, তাই না? সো চলো আমরা প্রথমে একটু কমেন্ট পড়ে নেই যে আসলে আমাদের সাথে তোমরা কে কে জয়েন হয়ে গেছো। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে সবাই আমাদের আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। ফারহান আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো এটা একটু জানাবো আমাকে, ওকে? দেন তারপরে আমরা শুনবো যে তোমরা কোন জায়গা থেকে, কোন জেলা থেকে বা কোন বোর্ড থেকে তোমরা আসলে পরীক্ষা দিবা, কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিবে একটু বোর্ডটা বলবা। ওকে সৌরভ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু বোর্ডটা বলবো তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, সাথে সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা। অর্থাৎ তোমাদের যেই ফ্রেন্ড পড়াশোনা করতে চায় না, পরীক্ষা খুব শর্ট টাইম বাকি আছে, এখন তো পড়াশোনা করতে হবে তাই না? তোমার যেই ফ্রেন্ড একদম লাস্ট বেঞ্চে বসে, ক্লাসের লাস্ট বেঞ্চে বসে, ক্লাসের মধ্যে ঘুমায়, তারপরে এক্সামের আগে বা পরীক্ষার আগের দিন তোমাকে বলে ভাইয়া এই আমাকে নোট দে, আমাকে এই সলিউশনটা করে দে, আমাকে এইটা করে দে, ওইটা করে দে। এরকম ফ্রেন্ড তো সবারই আছে, এরকম ফ্রেন্ড আমারও ছিল, তোমাদেরও আছে, তাই না? সো এরকম ফ্রেন্ড যাদের আছে প্রত্যেকটা ফ্রেন্ডকে মেনশন করো যে দেখ ফ্রি ক্লাস শুরু হয়ে গেছে, নোট মোট কিছু আমার কাছে চাইস না, ফ্রি ক্লাসগুলো কর, তাইলে ইনশাল্লাহ ভালো করতে পারবি। ওকে, সো মেনশন দেওয়া শুরু করে দাও। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা একটু ওয়েট করতেছি যে যাতে করে আমরা একটু ওয়েট করতেছি যাতে করে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আমাদের ক্লাস দেখা যাচ্ছে কিনা এটা একটু ক্লিয়ার হতে হবে, একটু ক্লিয়ার হও যে আমাদের ক্লাসটা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, আমাদের ক্লাসটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা ওকে ফাইন, একটু আমাকে বলো যে আমাকে তোমরা শুনতে পারতেছো কিনা এবং আমাদের ক্লাসটাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এটা একটু কনফার্ম করতে হবে। আই থিঙ্ক ক্যামেরা একটু ইস্যু করতেছে, আমি একটু ক্যামেরাটা সেট করে দিচ্ছি। তোমরা একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লাস দেখা যাচ্ছে কিনা এবং তোমরা ঠিক মতো শুনতে পারতেছো কিনা, এটা একটু ইনশিওর করতে হবে। দেন তারপরে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দেব। ভালোই দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমাদের এইখানে, আচ্ছা ঠিক আছে, এটা ইস্যু না, আমরা ক্লাস শুরু করে দেই। চলো, আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রির 2 নাম্বার ক্লাস, তাই না? সো 2 নাম্বার ক্লাসে আমরা কি করব, আমরা প্রথম ক্লাস যেটা ছিল আমাদের গত কালকে আমরা ক্লাস করছিলাম। সো প্রথম ক্লাসে আমরা দেখছিলাম যে তোমার কেমিস্ট্রির 3 নাম্বার যে চ্যাপ্টারটা ছিল তোমাদের কি বলে এটাকে, পদার্থের গঠন, এই চ্যাপ্টার থেকে আসলে আমরা কি কি প্রশ্ন কম মার্কসের জন্য পড়বো সেগুলা কিন্তু একটু দেখাই তোমাদের, আমি কিন্তু দেখাই ফেলছিলাম, তাই না? কম মার্কসের জন্য যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাই ফেলছিলাম, যে মাত্র 9টা ক তোমাদের দিছিলাম, যে এই 9টা ক যদি তোমরা পারো বা মুখস্থ করো তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারে বা এই যে এই অধ্যায়টা আছে পদার্থের গঠন, এই অধ্যায়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ওকে, সো চলো আমরা এখন কমেন্ট পড়বো না, আমরা এখন মূল পড়ায় চলে যাব এবং আমরা একটু পরে কমেন্ট করব, ঠিক আছে? একটু পরে কমেন্ট করবো আমরা। আচ্ছা, সো চলো আমরা গতকালকে রাদারফোর্ড পরমাণু মডেলের তোমার স্বীকার্য এবং সীমাবদ্ধতা, এই দুইটা জিনিস কিন্তু শিখছিলাম এবং এই স্লাইডগুলো কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো তোমাদের, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো আমরা চলো আজকে দেখবো হচ্ছে বোর পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের পরে আমাদের এই জায়গা থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল। সো আসো যে বোরের পরমাণু মডেলটা আসলে কি এইটা একটু আমাদের জানতে হবে প্রথমে। সো বোর, সে হচ্ছে তোমার ঠিক 1900, একটু মনে রাখবা 1900 কত হবে এটা, 13 সাল, 1913 সাল, এই সালে হচ্ছে
বোর একটা পরমাণু মডেল প্রস্তাব করছিলেন। প্রথমে 1911 সালে রাদারফোর্ড একটা পরমাণু মডেল প্রস্তাব করেন। ঠিক তার 2 বছর পর অর্থাৎ 11 সালে না 1913 সালে বোর রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল ওইটাকে ভেঙে চুরে তোমার কিছু ল্যাকিং বা কিছু ভুলকে বের করে দেন তারপর সে কি করছিল, সে নতুন একটা পরমাণু মডেল কিন্তু আমাদেরকে দিছিল। তার নাম অনুসারে আমরা বলি এটাকে বোর পরমাণু মডেল। একটু মনে রাখতে হবে যে এটা সাল ছিল হচ্ছে 1913। 1913 সাল একটা এমসিকিউর জন্য তোমরা মাথায় রাখবা। এরপরে আসো আমরা এই বড় বোর পরমাণু মডেলে আসলে কি বলছে। আমরা দেখো আগের মতোই ঠিক 4টা পয়েন্ট করে ফেলছি। এই 4টা পয়েন্ট জাস্ট তুমি যদি লিখে দিতে পারো পরীক্ষার খাতায় তাইলে কিন্তু মোটামুটি তোমাকে এখানে ফুল মার্কস দিয়ে দেবে। তোমরা যখন বই চেক করবা, বইতে দেখো, তখন দেখবা যে এই বোর পরমাণু মডেল অনেক বড় করে দিচ্ছে, অনেক ইরান তুরানের ঘটনা লিখছে, কথা লিখছে, যেগুলো আসলে আদৌ দরকার ছিল না। ঠিক আছে, সো আমরা দেখবো এই জায়গাতে যে এই 4টা পয়েন্ট একটু মুখস্থ করবো বা একটু বুঝবো আজকে। সো প্রথমে আসো যে এই যে বোর পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো আছে, প্রথম যে স্বীকার্য সেটা আমরা প্রথমে দেখব, তারপর আমরা পরে স্বীকার্যগুলোতে যাব। প্রথম যে স্বীকার্য আছে দেখো এখানে কি বলছে। এখানে বলছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তি স্তর এবং কক্ষপথে, সেই কক্ষপথগুলো কি, কে এল এম এন, 4টা কক্ষপথের কথা উনি বলছে। একটাকে বলছে কে, একটাকে বলছে এল, একটাকে বলছে এম এবং আরেকটাকে বলছে এন। 4টা কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কে বলছিল, আমাদের বোর সাহেব বলছিল। সো রাদারফোর্ড কিন্তু এই যে একটা সীমাবদ্ধতা করে গেছিল যে রাদারফোর্ড বলতে পারে না এই যে ইলেকট্রন কোথায় ঘুরতেছে বা তার চলার রাস্তাটা কোনটা, কিন্তু বোর এসে কি করছে, বোর কিন্তু সেই জিনিসটাকে বের করে ফেলছে যে একটা ইলেকট্রন, নর্মালি চিন্তা করো একটা ইলেকট্রন, আমি যদি এখানে একটা কক্ষপথ এঁকে দেই, ধরো এটা হচ্ছে আমাদের কক্ষপথ, একটু বড় করে এঁকে দিচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের 4টা কক্ষপথ। সো এই 4টা কক্ষপথের মধ্যে প্রথম যে কক্ষপথ, এটা তো নিউক্লিয়াস থাকবে, আমরা জানি প্রথম কক্ষপথে নিউক্লিয়াস থাকবে মাঝে। সো এই যে 4টা কক্ষপথ, একে বলছে কে শেল বা কে পথ, কে কক্ষপথ, একে বলছে এল, একে বলছে হচ্ছে এম এবং একে বলছে এন। ঠিক আছে, উনি বলছে যে এই 4টা কক্ষপথে ইলেকট্রনগুলো কি করতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইভাবে ঘুরতে থাকে। এটা হচ্ছে ওনার প্রথম স্বীকার্য ছিল। এবং এইখান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র নিয়ে আসতে পারি। সেই সূত্রটা হচ্ছে যে এই যে 4টা কক্ষপথের মধ্যে ইলেকট্রন যে ঘুরতেছে, ইলেকট্রন যে ঘুরতেছে, এই ইলেকট্রন একটা বেগে ঘুরতেছে। আমরা যদি একটু তোমাদেরকে একটু ইয়া করে দেখাই, ইলেকট্রন একটা বেগে ঘুরতেছে ভি, সে কি করতেছে, একটা ভি বেগে ঘুরতেছে। ঠিক আছে, যদি ইলেকট্রন ভি বেগে ঘুরে এবং এই যে ইলেকট্রনটা দেখতেছো এর যদি একটা ভর পাওয়া যায় এম, এম ভরের ইলেকট্রন, তাই না? সো ভি বেগে ঘুরতেছে ইলেকট্রনটা এবং একটা ভর আছে এম, তাই না? সো এইখান থেকে যদি আমরা একটা ভরবেগের বা কৌণিক ভরবেগ আমরা বলি, কেন কৌণিক ভরবেগ বলি, কারণ ইলেকট্রন তো সোজা পথে ঘুরতেছে না, ইলেকট্রন কি করতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে। আর যখন বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে তখন আমরা বলি হচ্ছে এইটাকে কৌণিক পথে ঘুরতেছে বা কৌণিক বেগে ঘুরতেছে। সো যদি কৌণিক বেগে ঘুরে তাহলে এখানে তার বেগ আছে, এখানে তার ভর আছে, তাহলে ভর এবং বেগকে যদি আমরা গুণ করে দেই তাহলে কি পাই, তাহলে পাই ভর বেগ। আমরা ফিজিক্সে পড়ছিলাম যে ভর বেগ, ভর বেগ কাকে বলে, ভর এবং বেগের গুণফলকে আমরা বলি হচ্ছে ভর বেগ। সো তাহলে দেখো এই জায়গাতে ইলেকট্রনের ভর আছে এবং ইলেকট্রনের বেগও আছে, তার মানে আমরা কিন্তু এখান থেকে ইলেকট্রনের ভরবেগটাকে বের করতে পারি। সো ইলেকট্রনের ভরবেগের সূত্রটা কি ছিল, একটু লিখে দিই, দেখো সূত্র ছিল হচ্ছে এম ভি আর ইকুয়ালস টু হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই, এর এম ভি আর ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে ছিল আমাদের ইলেকট্রনের ভর বেগ। ওকে, আচ্ছা, সো এইখানে দেখো যে এই সূত্রটা আমরা পড়তেছি, এই সূত্রের মধ্যে কি কি আছে, এখানে এন আছে। এনটা আসলে কি, এন হচ্ছে তোমার এইখানে আসলে কক্ষপথের সংখ্যা, সে কোন কক্ষপথে আছে। ইলেকট্রনটা কি তোমার প্রথম কক্ষপথে আসছে, নাকি দ্বিতীয় কক্ষপথে আছে, নাকি তৃতীয় কক্ষপথে আছে, নাকি চতুর্থ কক্ষপথে আছে, ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে, এইটা বুঝাই হচ্ছে এই যে এন। ঠিক আছে, তাইলে আমরা এখানে বলতে পারি যে এনটা তোমরা দেখতেছো, এই এনটা আসলে কি, এই এনটা হচ্ছে আমরা বলতে পারি কিসের সংখ্যা, ইলেকট্রন, এনটা হচ্ছে আমাদের কক্ষপথের নাম্বার। এখানে লিখে দেই কক্ষপথ, কক্ষপথের নাম্বার বা সংখ্যা, কত নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে, এন। আরেকটা কি আছে এইচ, এইচটা আসলে কি দেখো, এইচকে আমরা বলি প্লাঙ্কের ধ্রুবক।
প্লাঙ্ক, তোমরা জানো প্লাঙ্ক হচ্ছে একজন কেমিস্ট, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। সো প্লাঙ্কের ধ্রুবকের একটা মান আছে, মান কি আমরা জানি 6.623 ইন্টু 10⁻⁻, মাইনাস কত হবে 31 নাকি 34 জুল সেকেন্ড হবে, ঠিক আছে। 6.623 ইন্টু 10⁻34 জুল পয়েন্ট, ঠিক আছে, জুল সেকেন্ড এইটা হবে আর কি। আচ্ছা আর কি আছে এখানে 2 পাই, 2 পাই কেন, এটা যেহেতু একটা বৃত্তাকার পথ, সো বৃত্তাকার পথের জন্য আমরা এখানে বলছি 2 পাই। এখন 2 পাই কেন বললাম আমরা, 2 পাই বলার কারণ হচ্ছে আমরা জানি পাই কত, পাই সমান সমান আমরা জানি 180, 180। তাইলে 2 পাই মানে কি, 2 পাই মানে হচ্ছে তুমি এখানে 2 গুণ করে দিবা, 2 গুণ করে দাও তাহলে কত হয়, 180 কে 2 দিলে 360। তাহলে খেয়াল করে দেখো যে এই যে একটা বৃত্ত বা বৃত্তাকার পথ, এই পথের যদি আমরা বের করি অর্ধেক, তো এই অর্ধেক আমরা বলি হচ্ছে 180, আবার এই অর্ধেককে আমরা বলি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 আর 180 দুইটাকে আমরা যদি গুণ মানে ইয়া করে দিই তাহলে কি হবে 360 হয়ে যাবে। এই জন্য আমার এইখানে 2 পাই কথাটা আসছে, বোঝা গেছে। আর কি, আর হচ্ছে এখানে আরটা কি, আর হচ্ছে আমার ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে শুরু করে ইলেকট্রনের ব্যাসার্ধ, মানে ইলেকট্রনের যে কক্ষপথে আছে, যে কক্ষপথে ঘুরতেছে ওই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। সো এইভাবে বোর পরমাণু মডেল থেকে আমরা কিন্তু কক্ষপথের কি বলে কৌণিক ভরবেগ এটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে সূত্রটা কি, আমাদের সূত্র হচ্ছে mvr = nh/2পাই। এখন একটু কমেন্ট পড়ি যে আসলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। যে এই যে তোমাদেরকে আমি যে সমীকরণটা দেখাইলাম mvr = nh/2পাই, এইটা তোমরা ক্লিয়ার কিনা, এটা কি প্রশ্ন করো তোমরা, বিয়ে হয়েছে কিনা, আচ্ছা বিয়ে না হইলে কি হইতো বলো তো, রমজান মাসে এগুলো প্রশ্ন করো না, ঠিক আছে। আচ্ছা রোজার মাস পবিত্র মাস, সো আমরা একটু সংযম করি, কথাবার্তার মধ্যে সংযম করি, ঠিক আছে, আমরা পড়াশোনা করতে যাচ্ছি, পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা এই প্রসঙ্গে আমরা বাদ দেই, আমরা বলি যে এই যে আমি বোর পরমাণু মডেল পড়াচ্ছি এইটা ক্লিয়ার কিনা। আচ্ছা পায়ের মান দেখো, পায়ের মান 1.1, পায়ের মান তোমরা জানি এটা যে হচ্ছে 3.1416, এটা পায়ের মান। কিন্তু যখন তুমি একটা বৃত্তাকার চিন্তা করবা, বৃত্তের কোণ নিয়ে চিন্তা করবা, তখন কিন্তু আমরা এটাকে 180 ডিগ্রি চিন্তা করি, তাই না। অর্থাৎ একটা বৃত্ত যদি হয় তাহলে এই বৃত্ত চিন্তা করো যে এইটা হচ্ছে 180 ডিগ্রি আর এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটা বৃত্ত তা কত হচ্ছে 360 ডিগ্রি। সো সেইখান থেকে কিন্তু আমরা 2 পাইটাকে লিখছি, বোঝা গেছে। আচ্ছা বুঝতে পারছি, ক্লিয়ার, একটু বলো সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা সিয়াম ক্লিয়ার, আহমেদ রেজা তাহমিদ ক্লিয়ার, ওকে ফারজানা খান ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই ক্লিয়ার আছো, ফারজানা খান ক্লিয়ার, বুঝছি, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, সবাই বুঝছে, সবুজ আলী। আচ্ছা এখন আমি একটু রিকোয়েস্ট করব তোমাদেরকে, রিকোয়েস্টটা হচ্ছে যে একটু আগে যে কথাটা বললাম যে আমরা এখানে এখন 12 জন ক্লাস করতেছি, সো যদি আমরা আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করতে পারি, ক্লাসও হলো, একটু মজাও হলো, একটু কমেন্ট হলো, তাই না, একটু ভালো লাগবে, আমরা মজা করতে করতে শিখতে পারবো। এই জন্য আমি বলবো তোমাদের যত ধরনের ফ্রেন্ড আছে, ক্লাসমেট আছে, ব্যাক বেঞ্চার, ফার্স্ট বেঞ্চার এবং মিডল বেঞ্চার, যে আছে পড়াশোনা করুক বা না করুক, তাকে তোমরা মেনশন করে দাও যাতে করে আমাদের এই ক্লাসগুলোতে জয়েন হতে পারে, ওকে। আচ্ছা ঠিক আছে, মেহেদি ক্লিয়ার, ফারহান আহমেদ ক্লিয়ার, ওকে, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এই পার্টটা শেষ। সো চলো আমরা যেটা পড়তেছিলাম সেটাই চলে যাই। আমরা পড়তেছিলাম হচ্ছে বোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্য বা প্রথম কি বলে ও পয়েন্টটা, এখানে কি বলছিলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথে ঘুরে, যেই কক্ষপথগুলোকে আমরা বলি হচ্ছে KLMN, ঠিক আছে। এরপরে আসো পরেরটা কি, এরপরে হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্টটা কি, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে নির্দিষ্ট যে কক্ষপথগুলো হবে সেই কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন শক্তি বিকিরণ করে না, তাই পরমাণু স্থিতিশীল থাকে। এটা কিন্তু তোমার বোর বলছিল, মানে রাদারফোর্ড যেটা বলছিল যে শক্তি বিকিরণ করে, তাহলে শক্তি বিকিরণ করলে তো ইলেকট্রন জায়গায় থাকবে না, সে কি হবে, সে হচ্ছে ঘুরতে 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 নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে, তাই না। কিন্তু বোর বলছেন না, শক্তি তো বিকিরণ করবেই না, যেহেতু সে শক্তি বিকিরণ করতেছে না তার মানে সে তার পথেই থাকবে, সে তার
পথেই থাকবে। একটা এক্সাম্পল দেই তোমাদের, লাইভ এক্সাম্পল দেই একটা, বুঝো। এক্সাম্পলটা হচ্ছে যে ধরো একটা রাস্তা দিয়ে, আমি একটু তোমাদেরকে এখানে দেখাই। ধরো একটা রাস্তা দিয়ে তোমার মিছিল হচ্ছে, লোকজন কি করতেছে এখানে, মিছিল করতেছে, মানুষজন এখানে কি করতেছে, মিছিল করতেছে, অনেকগুলো লোক এখানে মিছিল করতেছে। এখন ঘটনা হয়েছে যে পুলিশ আসছে, পুলিশ এসে এই যারা মিছিল করতেছিল এদেরকে পিটাইতেছে, এদেরকে মারতেছে ধইরা। এখন চিন্তা করো যে পুলিশ আসার পর যেই কেলানি যখন খাওয়া শুরু করছে, এরা কি করছে, এরা ছোড়াছুরি শুরু করে দিছে, এ দৌড় দিছে এদিকে, এ দৌড় দিছে এদিকে, এ দৌড় দিছে এদিকে, ঠিক আছে। এরকম ঘটনা ঘটে না বলো আন্দোলনের সময়? তোমরা তো জুলাই দেখছো যে পুলিশ আসার পরে তোমার কি হয়েছে, একটু ছোড়াছুরি শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সো ঘটনা হচ্ছে যে এই যে পুলিশ আসার পর যে এইগুলাকে মারলো, তুমি চিন্তা করো প্রত্যেকটা লোককে তুমি ইলেকট্রন চিন্তা করো, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। তো এখানে এতগুলা ইলেকট্রন যখন মার খাচ্ছে, কেলানি খাচ্ছে, তখন কি হইতেছে, তখন লোকগুলা হচ্ছে সে তার যার যার মতো করে সরে যাচ্ছে, চলে যাচ্ছে। এখন ধরো যে পুলিশ আসে নাই, মারামারি হয় নাই, তাহলে কি শান্তিপূর্ণভাবে আন্দোলন চলতেছে। সেম ভাবে এইখানে কোনো বিকিরণ হয় নাই। ইলেকট্রন যখন চলতে থাকে একটা কক্ষপথের মধ্যে, এটা তার পথ, এটা তার রাস্তা, ইলেকট্রন এখানে চলতেছে। সো এখন যদি এখান থেকে সে ইলেকট্রন বিকিরিত না হয়, তাহলে সে তো এদিকেও যাবে না, সে তো ওদিকেও যাবে না। সে কি করবে, সে তার নিজস্ব কক্ষপথে এইভাবে ঘুরতে থাকবে। এইটাই বোর বলছে যে না, ইলেকট্রন আসলে বিকিরিত হয় না, ইলেকট্রন কি করে তার যেই কক্ষপথ সেই কক্ষপথে ঘুরতে থাকে। এবং এই জন্য আমরা বলি যে ইলেকট্রন স্থিতিশীল অবস্থায় থাকে। বুঝতে পারছো জিনিসটা? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, এরপরে চলো আমরা যেখানে ছিলাম ওখানে চলে যাই। আমরা ছিলাম হচ্ছে 2 নম্বর কক্ষপথে। আমাদের এটা একটু মনে রাখতে হবে যে নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন শক্তি বিকিরণ করে না, তাই পরমাণু কি থাকে, স্থিতিশীল অবস্থায় থাকে। বোঝা গেছে জিনিসটা? দেখো তো সেকেন্ড পয়েন্ট যেটা আমি বললাম, এটা তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো এখানে কথা বলো না তো, কোনো কথা হবে না। আমরা এখানে পড়াশোনা করতে আসছি, আবার বলতেছি, আমি রিকোয়েস্ট করতেছি তোমাদের, আমরা এখানে পড়াশোনা করতে আসছি, আমরা এখানে কিন্তু গল্প করতে আসি নাই, তাই না? সো ব্যাড কমেন্ট কেউ করবো না, আমরা কারো কথা রিপ্লাইও দেবো না। যে বলছে বলুক, সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে ক্লাস করো। জাস্ট একটা কমেন্ট করবা যে ভাইয়া বুঝছি কি বুঝি নাই। যদি কোনো আস্কিং থাকে কোশ্চেন্স করবা, স্যার এটা আমি বুঝি নাই, ভাই এটা আমি বুঝি নাই। আর যদি কোনো আস্কিং না থাকে তাইলে চুপ করে ক্লাসগুলো দেখবা এবং শুধু বলবা জি স্যার বুঝতে পারছি, এতটুক। এর বাইরে ইরান তুরানের কোনো কথা হবে না। পড়াশোনার বাইরে ইরান তুরানের কোনো কথা কিন্তু আমাদের বলা যাবে না এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছে, সমস্যা নাই, গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। 3 নম্বর পয়েন্টটা কি, বোর পরমাণু মডেলের যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যদি চলে যায়, তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। আমি একটু আগে কিন্তু বললাম যে ইলেকট্রন শক্তি শোষণ বিকিরণ করে না, ইলেকট্রন শক্তি শোষণ বিকিরণ কিন্তু আসলে করে না। কিন্তু 3 নম্বর পয়েন্টে এসে আবার বলছি, হ্যাঁ শোষণ বিকিরণের করতে পারে, কিন্তু কখন করতে পারে, কখন করতে পারে, করতে পারে হচ্ছে তখন যখন ইলেকট্রন তার যে কক্ষপথ আছে সেই কক্ষপথ থেকে সে যদি অন্য কক্ষপথে চলে যায়, সে যদি অন্য কক্ষপথে চলে যায়। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দেই, যে ইলেকট্রনটা সে কে শেলে থেকে এল শেলে চলে গেছে, ইলেকট্রনটা কি হয়েছে, এইটা ইলেকট্রন, সে হচ্ছে 2টা বা 3টা শেল আমি চিন্তা করি। তো ইলেকট্রন তোমার এই শেলে ছিল, এই কক্ষপথে ছিল, এটাকে আমরা বলি হচ্ছে কে এল এম, 3টা কক্ষপথ, 3টা পথ। সো এই কক্ষপথে ইলেকট্রন ছিল। একটু সময় পর দেখা গেছে ইলেকট্রনটা তার কক্ষপথ চেঞ্জ করে এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে। তার মানে সে কি করছে, সে হচ্ছে তার নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেছে। মনে করো যে এটা একতলা, এটা একতলা, এটা দোতলা, এটা হচ্ছে তোমার 3তলা, ঠিক আছে? তাহলে ইলেকট্রন ছিল দোতলায়, সো সে দোতলা থেকে কই চলে গেছে, 3তলায় চলে গেছে। যদি 3তলায় চলে যায় তার মানে কি, সে বড় লোক হয়ে গেছে, তার প্রমোশন হয়ে গেছে। যখন প্রমোশন হয় তখন আমরা কি বলি, তখন বলি এইখানে ইলেকট্রনের কি হয়েছে, ইলেকট্রনের হচ্ছে তোমার শোষণ হয়েছে, শোষণ, ইলেকট্রনের কি হয়েছে, শোষণ হয়েছে, ঠিক আছে? আবার যখন সে এই দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে চলে যাবে, তখন আমরা বলবো হচ্ছে এইখানে ইলেকট্রনের শক্তির বিকিরণ হয়েছে, শক্তির কি হয়েছে, বিকিরণ হয়েছে। বোঝা গেছে? অর্থাৎ যার প্রমোশন হয় সে কি করে, শোষণ করে, শোষণ করে।
আর হচ্ছে যার ডিমোশন হয় সে বিকিরণ করে। যেমন ধরো একটা লোকের কথা চিন্তা করি, খুব ভালো মানুষ, ধরো এর নাম হচ্ছে মোকলেস, মোকলেস ভাই। তো এ কি করে, সে হচ্ছে বড় লোক ছিল, সে ছিল বড় লোক, বলি না বড় লোক, সে হচ্ছে আমাদের বড় লোক। সো যদি সে বড় লোক হয় সে দানশীল, সো সে দান করতেছে, দান করতে করতে তার টাকা পয়সা, তাদের টাকা ছিল, মানি ছিল, সব কি হয়ে গেছে, সবগুলা শেষ হয়ে গেছে, দান করতে করতে সব শেষ হয়ে গেছে। তার মানে সে হচ্ছে তার টাকা পয়সা বিকিরিত হয়েছে, বিকিরিত হয়েছে বা বিকিরণ হয়েছে। এবং সে দেখো বড় লোক ছিল কিন্তু সে গরিব হয়ে গেছে, নিচে চলে গেছে, নিচে চলে গেছে, তাই না, গরিব হয়ে গেছে। আবার ধরো যে এই লোকটা, আরেকটা লোকের কথা আমি বলি, ধরো আক্কাস, আক্কাস ভাই, সে কি করছে, সে ছোট লোক, সে গরিব, গরিব, সে হচ্ছে গরিব মানুষ, কিন্তু সে কি করছে, সে টাকা পয়সা শোষণ করছে, টাকা পয়সা কামাইছে। কামাই মানে কি, শোষণ করা, টাকা পয়সা শোষণ করছে, নিজে থেকে নিছে, নিছে শোষণ করতে করতে, টাকা পয়সা শোষণ করতে করতে সে বড় লোক হয়ে গেছে। এখন বড় লোক মানে কি, সে ছিল হচ্ছে তোমার দোতলায়, সে এখন 3 তলায় চলে গেছে, তার মানে সে বড় লোক হয়ে গেছে। তাহলে বোঝা গেছে জিনিসটা, যে যখন ইলেকট্রন তার নিজের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাবে, ইলেকট্রন তো বড় লোক, তার টাকা পয়সা বহুত হয়ে গেছে, সে কি করছে, শক্তিকে শোষণ করছে, শক্তিকে শোষণ করছে। কারণ এই পৃথিবীতে তোমরা মনে রাখবা, টাকার থেকে বড় শক্তি কিছুই নাই, টাকা সবচেয়ে বড় শক্তি, ঠিক আছে। সো ইলেকট্রনের তো টাকা দিয়ে চলতে হবে না, ও কি দিয়ে চলবে, হচ্ছে সেই তোমার এনার্জি দিয়ে চলবে আর কি, শক্তি তার কাছে টাকার সমান। তাইলে যখন সে শক্তিকে শোষণ করতেছে, সে তার জায়গা থেকে উপরে উঠে গেছে, ঠিক আছে। আবার যখন তার কাছ থেকে সব টাকা চলে গেছে, ধুলাই মিশে গেছে, সব টাকা চলে গেছে, তখন সে আস্তে আস্তে নিচে নেমে গেছে, বিকিরিত হয়ে গেছে, ঠিক আছে। এইটা, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই 3 নাম্বার পয়েন্ট যেটা তোমাদেরকে আমি পড়াচ্ছি, যে ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় তার শক্তি শোষণ হয়, আর যখন উচ্চ থেকে নিম্নতে আসে শক্তির বিকিরণ হয়। দেখো এটা বুঝছো কিনা, আমি একটু কমেন্ট পড়ি যে এটা তোমরা বুঝছো কিনা। আচ্ছা, দেখো এটা বুঝছো কিনা একটু বলো। আচ্ছা, এমসিকিউ এক্সাম হবে, সমস্যা নেই। ফারজানা আপু একটু ক্লাসে থাকো, সমস্যা নাই, তুমি কথা বলো না, জাস্ট ক্লাস করো। আর দুইটা কথা বলবা, হয় ভাইয়া বুঝছি, নয় ভাইয়া বুঝি নাই, এর বাইরে কোনো কথা তুমিও বলবা না, আর যারা ক্লাস করতেছো তারাও কোনো কথা বলবা না, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো কিনা একটু জাস্ট কমেন্ট করবা যে আহ, এই জিনিসটা 3 নাম্বার যে পয়েন্ট আমরা পড়তেছি এটা ক্লিয়ার কিনা। যদি এটা ক্লিয়ার হও তাহলে আমি 4 নাম্বার পয়েন্টে চলে যাব। এবং আমি আবার বলতেছি, আচ্ছা এমসিকিউ এক্সাম নেই না, এমসিকিউ এক্সাম আবার শুরু হবে, সমস্যা নেই। আমাদের একটু ব্যস্ততার কারণে, আমার বিশেষ করে একটু মানে একটু ব্যস্ততার কারণে আমি নিতে পারতেছি না। হ্যাঁ, সবুজ আলী বলছে যে শোষণ করা বলতে গ্রহণ করা বুঝায় কি স্যার? হ্যাঁ, শোষণ মানে গ্রহণ, শোষণ মানে গ্রহণ। আর হচ্ছে বিকিরণ মানে দান। আমি যেটা বললাম যে আক্কাস ভাই সে কি করছে, সে মানুষকে দান করছে, তার টাকা শেষ হয়ে গেছে। আর মোকলেস ভাই সে কি করছে, সে হচ্ছে মানুষকে কাছ থেকে টাকা নিছে, নিয়ে নিয়ে সে গরিব থেকে বড় লোক হয়ে গেছে, ঠিক আছে। এই হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, এরপরে চলো আমরা 4 নম্বর পয়েন্টটা দেখি। 4 নম্বর পয়েন্টটা কি, যে এই মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম। আমরা জানি যে রাদারফোর্ড পরমাণু মডেল যেটা ছিল সেটা কিন্তু পারমাণবিক বর্ণালী, অর্থাৎ ইলেকট্রন, এই যে আমি একটু আগে তোমাদের দেখাইলাম যে শোষণ বা বিকিরণ যেটা হচ্ছে, যখন ইলেকট্রন শোষণ বা বিকিরণ হয় তখন সে কিন্তু একটা রং দেয়, একটা বর্ণালী দেয়, যাকে আমরা ল্যামডার মান দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে। বেনি আসহ কলা, বেগুনি, আসমানি, সবুজ, হলুদ, নীল, ঠিক আছে, লাল, এরকম 7টা রং। আমরা যেটা বলি যে রং ধনুর রং, বেনি আসহ কলা, 7 রং। সো এই 7টা রং কিন্তু আমরা এইখানে পাই। কখন পাই? যখন ইলেকট্রন তার জায়গা থেকে লাফ দিয়ে উপরে চলে যায়, অথবা তার জায়গা থেকে লাফ দিয়ে নিচে চলে যায়, তখন সে একটা বর্ণালী দেয় বা সে একটা রং দেয়, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের সেই বর্ণালীটা। এই বর্ণালীটা কিন্তু তোমার রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারছিল না, বোর পরমাণু মডেল এসে বোর কি বলছে, এই পরমাণুর বর্ণালীগুলো সে ব্যাখ্যা করছে, তাই না। আর রিয়েল লাইফ চিন্তা করো না, রিয়েল লাইফও তো হয়। মনে করো যে এই যে একটু আগে যেটা বললাম, যে এই লোকটা, তার টাকা শেষ, সে যখন বড় লোক ছিল সে কিন্তু অনেক হাইফাই ড্রেস পরতো, ভালো ভালো জামা পরতো, স্যুট পরতো, কোট পরতো, তাই না, গাড়ি নিয়ে চলতো। বাট যখন সে গরিব হয়ে যায় তখন তার রং পরিবর্তন হয়ে যায় না, সে কি করে, লুঙ্গি পরে, সেরা জামা পরে। এই যে বর্ণালী পাওয়া যাচ্ছে কিন্তু মানুষের লাইফের মধ্যে বর্ণালী পাওয়া যায় বিভিন্ন। আবার দেখো, ধরো এই যে এই লোকটা যে গরিব ছিল, সেও কিন্তু যখন তোমার টাকা পয়সা কামাইছে, যখন গরিব ছিল তারও তো সেরা প্যান্ট ছিল,
একটা ময়লাযুক্ত একটা শার্ট ছিল, ঠিক আছে, মাথার চুল কোঁকড়ানো ছিল, পাগলের মতো ছিল, বাট সে যখন তোমার টাকা কামাই করছে, অনেক টাকা হয়ে গেছে, তখন কিন্তু সে দেখা যাচ্ছে যে কি ভালো ভালো লন্ড্রি করা সুন্দর বড় বড় তোমার ড্রেস পরতেছে, তাই না? সো তারও কিন্তু রঙের মধ্যে পরিবর্তন চলে আসছে। সো এটাই কিন্তু বর্ণালী। এখন মানুষের ক্ষেত্রে যেটা ঘটে, আমাদের ইলেকট্রনের ক্ষেত্রে সেটাই ঘটে, কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন, জিনিসটা একটু ভিন্ন, তাই না ব্যাপারটা? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ফাইন। ওকে, এরপরে চলো আমরা চলে যাব পরের স্লাইডে। আমরা তাইলে রাদারফোর্ড বোর পরমাণু মডেল যেটা ছিল সেটা কিন্তু মোটামুটি আমরা জানছি। তো এখন আসো যে এই যে বোর পরমাণু মডেল, এর সীমাবদ্ধতাগুলো আমাদের জানা দরকার। সীমাবদ্ধতা, যেরকম রাদারফোর্ড যখন পরমাণু মডেল দিছিলেন ওর মধ্যে কিছু ভুল ছিল, ওর মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল, সেম ভাবে যখন বোর পরমাণু মডেল দিছেন এর মধ্যেও আমরা কিছু সীমাবদ্ধতা বা কিছু ত্রুটি আমরা পাইছি, যে ত্রুটিগুলা পরবর্তীতে সায়েন্টিস্টরা বের করছে। সো যে ত্রুটিগুলা বের করছে এগুলো আসলে ওরকম বড় লেভেলের কোনো ত্রুটি না, তারপরে কিছু কিছু আছে যে খুবই মোটামুটি বড় লেভেলের আর কি। আচ্ছা, জাজাকাল্লাহ। এখন আসো প্রথম যেই কথাটা, যে এটি শুধু হাইড্রোজেন এবং হাইড্রোজেনের তোমার স্বদেশ পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। এখন এটা কোনটা, কোনটার কথা বলছে যে শুধুমাত্র হাইড্রোজেনের জন্যই প্রযোজ্য? সেটা হচ্ছে বর্ণালীটা। আমরা মাত্র যেটা দেখলাম যে এই যে ইলেকট্রন সে যখন কক্ষপথে ঘোরে, তো ঘোরার ক্ষেত্রে সে যখন তার নিজের কক্ষপথ থেকে জাম্প করে উপরের কক্ষপথে চলে যায়, বা সে যখন তার নিচের কক্ষপথ থেকে নিচের কোনো কক্ষপথে আসে, তখন কি হয়? তখন বর্ণালী তৈরি হয় বা রং তৈরি হয়। এই যে বর্ণালী বা রং তৈরি হয়, এটা শুধু উনি মাত্র একটা মৌলের জন্য বের করে দেখাইছেন। সেটা কি? সেটা হচ্ছে হাইড্রোজেন। অন্য কোনো মৌলের জন্য সে বের করে দেখাইতে পারে নাই। সে শুধু কি করছে? শুধুমাত্র হাইড্রোজেনের জন্যই সে বের করে দেখাইতে পারছে। বাকি যে আরো 117টা মৌল আছে, হিলিয়াম থেকে শুরু করে, এইগুলোর একটার জন্য সে ব্যাখ্যা করতে পারে নাই। সো এটা কিন্তু বোর পরমাণু মডেলের সবচাইতে বড় একটা সীমাবদ্ধতা বা সবচাইতে বড় একটা ভুল, তাই না? আচ্ছা, স্লাইড গুলা কোথায় পাবো? স্লাইড গুলা পেয়ে যাবে, সমস্যা নেই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তোমরা স্লাইড পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, যাদের ওকে ফাইন। এরপরে আসো আমরা 2 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছি। 2 নাম্বার পয়েন্টটা কি? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে বহু ইলেকট্রন যুক্ত পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই। বহু ইলেকট্রন যুক্ত মানে কি? যেমন হাইড্রোজেন, ওর ইলেকট্রন আছে আসলে কয়টা? একটা, অনেস ওয়ান একটা। এখন যদি হিলিয়ামের কথা আমি বলি, ওর আছে হচ্ছে কি অনেস টু, দুইটা। বা তুমি আরো যদি বলো যে লিথিয়াম বা এরপরে আরো যতগুলো আছে, অনেস টু, টু এস ওয়ান, দেখো সবগুলাই কিন্তু একাধিক, শুধুমাত্র হাইড্রোজেন বাদে। হাইড্রোজেন বাদে সবগুলাই কিন্তু একাধিক ইলেকট্রন। তাইলে একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে তোমার যখন ইলেকট্রনগুলোকে জাম্প করবে, তখন কিন্তু বর্ণালী কেমন হবে বা রং কেমন হবে এটা কিন্তু বোর বলে নাই। কেন? কারণ বোর তো বলছে যে আমি শুধু হাইড্রোজেনের জন্য বের করতে পারছি, বাকি যে 117টা আছে তাদের জন্য আমি কিন্তু বের করতে পারি নাই। কেন? কারণ হাইড্রোজেনের একটাই আছে। এই জন্য সেকেন্ড পয়েন্ট এই জিনিসটা আসছে যে বহু ইলেকট্রন যদি আসে তাহলে বর্ণালী ব্যাখ্যা আসলে বোর পরমাণু মডেল সে কিন্তু করতে পারে নাই। বোঝা গেছে? আচ্ছা, স্লাইডে আজকে দিয়ে দেবো, প্যারা দিও না, আমি আজকে বা কালকের মধ্যে স্লাইড দিয়ে দেবো। যদি না দেই, ভুলে যাই, তোমরা তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা একটু আমাকে মনে করাই দিবা, আমি একটু হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে আমার মনে পড়ে যাবে। আচ্ছা, এরপরে চলো আমরা দেখবো হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টটা কি? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এইটা, এখানে কি বলছে যে ইলেকট্রনের সঠিক অবস্থান ও গতি নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। ইলেকট্রন যখন চলতে থাকে, এই ইলেকট্রনের যে গতিপথ বা ইলেকট্রনের বেগ, এই বেগটা কিন্তু আসলে কত হবে বা কত বেগ ইলেকট্রন চলতেছে, এইটা কিন্তু বোর বলতে পারে নাই। ঠিক আছে, শুধু এইটাই না, বোর কিন্তু এটাও বলতে পারে নাই যে ইলেকট্রনের অবস্থান আসলে কোথায়। আমরা তো জানি এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু এই কে শেলের মধ্যে কোন জায়গাতে ইলেকট্রন আছে? এই শেলের মধ্যে তো আরো অনেকগুলো শেল আছে, উপশক্তি স্তর আছে। এখন কোন উপশক্তি স্তরে থাকবে এইটা কিন্তু ডিপলি বা একদম স্মুথলি ইলেকট্রন কোথায় আছে এটা কিন্তু বোর বলতে পারে নাই, কিন্তু উনি একটা ব্যাখ্যা দিয়ে গেছে। ঠিক আছে, উনি মোটামুটি একটা লোকেশন দিয়ে গেছে যে এই লোকেশনে থাকতে পারে, কিন্তু অ্যাকুরেট লোকেশন এটা কিন্তু উনি বলে নাই। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল, একটা বিল্ডিং এর মধ্যে চোর ঢুকছে। এখন একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এর মধ্যে চোর ঢুকছে। এখন চোর ঢোকার পরে আমরা মনে করো যে চোর খোঁজাখুঁজি শুরু করে দিছি, আমরা শিওর
যে চোরটা এই 5 তলা বিল্ডিং এর মধ্যেই আছে। এখন এটা কয় তলায় আছে, 1 তলায় আছে নাকি 2 তলায় আছে নাকি 3 তলায় আছে নাকি 4 তলায় আছে, এটা আমি জানি না, এটা আমি জানি না। তাহলে এই জিনিসটা এখানে হয়েছে, বোর বের করছে যে ইলেকট্রন কোন কক্ষপথে আছে, কিন্তু ওই কক্ষপথের মধ্যে আরো যে উপশক্তি স্তর আছে বা আরো যে উপকক্ষপথগুলো আছে সেইগুলোর কোথায় ইলেকট্রন আছে এটা কিন্তু বোর বলতে পারে নাই। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে যে তোমার ইলেকট্রনের সঠিক অবস্থান, ইলেকট্রনের সঠিক অবস্থান কি করতে পারে নাই, সে ব্যাখ্যা করতে কিন্তু পারে নাই। বোঝা গেছে? আচ্ছা, এরপরে যেটা আসছে, এরপরে আসছে তোমার 4 নাম্বারটা। 4 নাম্বার কি ছিল, যে জিম্যান ও স্ট্রাক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। এই যে দেখো 4 নাম্বার পয়েন্ট, যেটা জিমান এবং স্ট্রাক যে প্রভাব এটা ব্যাখ্যা করতে পারে নাই। এখন জিম্যান এবং স্ট্রাক প্রভাব এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে আমাদের 9-10 আসলে পড়ার দরকার নাই, এটা আমাদের ইন্টারমিডিয়েটের টপিক, আমরা এগুলো ইন্টারমিডিয়েটে পড়তে পারবো। ঠিক আছে, যে জিম্যান এবং স্ট্রাক প্রভাব এটা আসলে কি জিনিস, এটা আমি ইন্টারমিডিয়েটে পড়বো, 9-10 আমরা এটা পড়বো না। বোঝা গেছে? তাইলে এইটা জাস্ট একটু আমরা মুখস্থ করব যে জিম্যান বলতে একটা প্রভাব আছে এবং স্ট্রাক বলতে একটা প্রভাব আছে, কিন্তু এটা জিনিসটা কি এটা ডিপলি তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে কিন্তু পাবা, এখানে আমাদের আলোচনা করার দরকার নাই। ওকে, একটু মুখস্থ করবা, তাহলে এই 4টা পয়েন্ট কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আজকের যেই ক্লাসটা ছিল, আজকের ক্লাসে আমরা কিন্তু এই যে বোর পরমাণু মডেল এটা কিন্তু ব্যাখ্যা করে দিছি, তাই না? সো আমরা একটু আস্তে আস্তে করে আগাবো, আমাদের কিন্তু আর বেশি কিছু নাই, আমাদের অল্প কিছু স্লাইড আছে এই সাজেশন বা এই চ্যাপ্টারের জন্য। সো এরকম আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে মুভ করব। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমি এখানেই রেখে দিচ্ছি এবং আগামীকালকে ক্লাস হবে, তোমরা আবার একটু শিওর দিয়ে রাখো যে আগামীকাল, আমি আগে থেকে বলে দিতেছি যে আগামীকাল ঠিক 10টার সময়, আগামীকাল ঠিক 10টার সময় আমাদের আবার কি হবে, লাইভ ক্লাস হবে। সো আজকের ক্লাসে আমরা যেটা করছি আগামীকালকে তারপর থেকে কিন্তু শুরু করব। ঠিক আছে, তো আশা করব যে তোমরা আগামীকালের ক্লাসগুলোও করবা এবং এই ক্লাসগুলা তোমরা খুবই মনোযোগ সহকারে করবা। হ্যাঁ, সবুজ বলছে যে কোয়ান্টাম তত্ত্বের উপরে, অফকোর্স এটা কোয়ান্টাম তত্ত্বের উপরেই বেস করে আসলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোয়ান্টাম তত্ত্বটা ডিপলি আসে নাই, তোমরা ইন্টারমিডিয়েটে গেলে এটা নিয়ে ডিটেলসে অনেক বড় করে আলোচনা করা আছে, কিন্তু হ্যাঁ এটা কোয়ান্টাম তত্ত্ব থেকে কিন্তু ব্যাপারটা আসছে। ঠিক আছে, আচ্ছা, জারণ বিজারণের ক্লাস হবে ইনশাল্লাহ। আমরা এখন চ্যাপ্টার কি ধরতেছি, চ্যাপ্টার 3, এরপর চ্যাপ্টার 4 করব, 4 তো তোমাদের আছেই তাই না, তারপরে হচ্ছে আমরা 5 6 করব, 11 করব, আমরা হয়তো 4টা সাব চ্যাপ্টার তোমাদেরকে আমি করাবো, 4টা চ্যাপ্টার করাবো। কি কি একটু মনে রাখো, একটা হচ্ছে আমরা 3 করতেছি, এরপরে আমরা চলে যাব হচ্ছে 5 এ, 4 করব না, এবার 6 এ চলে যাব, 5 এর পরে আমরা চলে যাব হচ্ছে 6 এ চলে যাব, তারপরে হচ্ছে আমাদের 11 এ চলে যাব। এই 4টা চ্যাপ্টার আমরা কভার করব এবং আশা করব এই 4টা চ্যাপ্টার থেকে তোমরা A+ প্রিপারেশন শেষ করতে পারবে। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা, আগামীকালকে আবার ইনশাল্লাহ ঠিক 10টার দিকে তোমাদের সাথে কথা হবে। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদের করতে চাই, আমাদের একটা রিভিশন কোর্স বা রিভিশন একটা প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 28 তারিখে, সেই প্রোগ্রামটা পিছিয়ে, এই প্রোগ্রামটা আমাদের শুরু হচ্ছে ঠিক এই মাসের না, পরের মাসের 10 তারিখ, পরের মাসের 10 তারিখ, মানে হচ্ছে আমাদের যে রিভিশন প্রোগ্রামটা এটা শুরু হবে হচ্ছে 10 মার্চ। ঠিক আছে, 10 মাস শুরু হবে এবং এইটা চলবে হচ্ছে ঠিক 30 দিন, মানে হচ্ছে 10 এপ্রিল, 10 এপ্রিল, এই 1 মাসের মধ্যে আমরা এই তোমাদের যারা রিভিশন করতে চাও, যে ফাইনাল রিভিশন বা ফাইনাল একটা আমরা কি বলে পড়াশোনা শেষ করতে চাই সিলেবাসটাকে, তারা কিন্তু এই আমাদের এই 1 মাসের কোর্সে জয়েন করতে পারো। এই 1 মাসের কোর্সে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি এই 2টা সাবজেক্ট নিয়ে কাজ করব, 1 মাস ধরে কাজ করব, যাতে করে লাস্ট মোমেন্টে তোমরা তোমাদের এই শেষ প্রস্তুতিটা শেষ করে ফেলতে পারো আমাদের সাথে। ওকে, সো এটা নিয়ে বিস্তারিত আলোচনা এখন করতে চাই না, আগামীকালকে আবার ক্লাস হবে। আর যদি তোমরা এই কোর্স সম্পর্কে জানতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করবে, আমি ডিটেলসে বলে দেবো, সমস্যা নেই। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।